অপূর্ব দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়ে। কি শুনছে এসব? সূর্য কর্কট স্বরে আবারও বলতে শুরু করে। এটা জানার পর আমার রাগ দ্বিগুণ বেড়ে যায়। আমি ধীরে ধীরে হাইনা হয়ে উঠি। দুর্জয়কে এলোপাতাড়ি ছুরি দিয়ে খুন করে ফেলি। এরপর আমার পরবর্তী পরিকল্পনা ছিল রায়হান। সেদিন তোরা যখন ট্যুর থেকে ফিরছিলি, আমি খোঁজ পাই রায়হান সকালে বাড়ি পৌঁছাবে। ঠিক তার আগে মিথ্যা বলে এই রুশ রাজ্যে নিয়ে আসি। তারপর ওকেও শেষ করে দেই। একে একে মুন্নার সৈকতকেও শেষ করি। অপূর্ব থম মেরে বসে আছে, কোনো কথা বলার শক্তি নেই। চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। অপূর্বর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সূর্য নিশ্চুপ, অপূর্ব হতবাক হয়ে আছে। রাতের শেষ হওয়ার দিক। সূর্য আবার একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। অপূর্ব ভেজা কণ্ঠে প্রশ্ন করল, 27 বছরের ছেলেদের অপহরণ, তার উপর ওদের হার্ট বের করে নৃশংস মৃত্যু, এর পেছনে কি তুই আছিস? সূর্য খিলখিল করে হেসে বলল, রঞ্জনার হত্যার পিছনে কোনো বয়স ছিল না। এসবের পেছনে কি আছে তা আমার জানা নেই। রায়হানকে অপহরণ করার পরিকল্পনা আগেই করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। ততদিনে ওর 27তম বয়স হয়। তবে আমি জানি না এর পেছনে কে বা কারা। এই পর্যন্ত 40টা হৃদয় লাশ পাওয়া গেছে, তার মধ্যে 6টা আমার হত্যাকাণ্ড। বাকিদের পেছনে কে আছে সেটা অজানা। অপূর্ব অবাক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। কতটা সহজে কথাগুলো বলছে। তার রূপের কি এক নির্মম পরিবর্তন। যদি সূর্য সব কিছুর পেছনে হাত না থাকে, তবে কে আছে? অপূর্ব পায়চারি করতে থাকে। সূর্য লতায় মোড়ানো গাছে টুকরোর উপর বসে আছে, আনমনে সিগারেট টানছে। হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছছে। অপূর্বর ভেতরে নতুন করে আবারও ভাবনা জন্ম নিল। যদি সূর্য সবকিছু না থাকে, এই নির্মম মৃত্যু খেলার পিছনে যদি সূর্য না থাকে, তবে কে আছে? আজকে রাত শেষই হচ্ছে না, রাতের গভীরতা বাড়ছে। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে সূর্যর পাশে বসে কি বলবে বুঝতে পারছে না। তার বন্ধু একজন খুনি, একটা প্রাণের বিনিময়ে হাজারটা প্রাণ নিয়ে অপরাধ। তবে রঞ্জনের সাথে যা হয়েছে সেটাও নির্মম। বন্ধুর হাতে হাত করা পড়াবে নাকি সুযোগ দেবে? অপূর্বর এসব চিন্তা করতে করতে মাথা ধরে যায়। কিছুক্ষণ পর শান্ত স্বরে বলল, সেই বাবর রাজ্য কোথায়? আর রঞ্জনার মা বাবা কোথায়? সূর্য চোখের দৃষ্টি মাটির দিকে পরক করে বলল, ওনারা বেঁচে নেই। বাবর তার মেয়ে হারিয়ে হার্ট স্ট্রোকে মৃত্যুবরণ করে। সেই শোক সহ্য করতে না পেরে কল্যাণী তার 2 মেয়েকে নিজের হাতে হত্যা করে নিজেই নিজেকে শেষ করে। বাকি ছিল অন্তিম। বাবর শিকদার মৃত্যুর পর অন্তিম ছিল একা। জানা যায় অন্তিমকে শেষ করে সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়। তবে তারপর থেকে শিকদার বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। কেউ আর যায় না সেখানে। অপূর্ব আগ্রহ নিয়ে প্রশ্ন করে। সেই জায়গাটা কোথায়? সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখান থেকে অনেক দূর। সকালে বের হলে যেতে যেতে বিকেল। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে বলল, মৌলবীকে কারা মেরেছে? সূর্য ঠোঁট কুঁচকে হাসি দিয়ে বলল, মৌলবীকে কারা মেরেছে সেটাও আমার অজানা। অপূর্ব কি বলবে বুঝতে পারল না। অপূর্ব আতঙ্ক স্বরে জিজ্ঞাসা করল। তোর পরবর্তী পরিকল্পনা কি? সূর্য শান্ত হয়ে স্বরে বলল, কিছুই না। রাত শেষের দিকে কোথাও থেকে কোনো জন্তু জানোয়ার এসে আক্রমণ করবে তার কোনো ভয় নেই। অপূর্ব সূর্যকে বারবার পরখ করছে। সূর্যকে দেখে সহজ মনে হলো না। মনে মনে কোনো ফোন দিয়ে আসছে এটাই অপূর্বর মনে হচ্ছে, কিন্তু কোনো প্রশ্ন করল না। অপূর্ব দাঁড়িয়ে যায়, কিছু ভাবতে থাকে। ঠিক তখনই সূর্য অপূর্বর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অপূর্ব হতভম্ব হয়ে যায়। সূর্য জলজল চোখে হাত দুটো মুঠো করে অপূর্বর দিকে এগিয়ে দেয়। কাপা কণ্ঠে বলে উঠল, তুই চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারিস। আমি পাপ করেছি, এই পাপের শাস্তি তো আমাকে পেতেই হবে। অপূর্ব থম মেরে 2 কদম পেছনে সরে যায়। বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের বন্ধুত্বের বাঁধন আজ কোথায় এসে দাঁড়িয়েছে? অপূর্ব কিছু ভেবে ভেজা কণ্ঠে বলল, সময় সবকিছু বলে দেবে। বলেই হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে। ভোর হয়ে যায়। অপূর্ব ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। সবাই ঘুমিয়ে আছে। দরজা খুলে দেয় মনোরা। নিস্তেজ শরীর নিয়ে ঘরে যায়। খাটের উপর ধপাস করে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল, মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না।
ঠিক তখনই চোখ পড়ে আয়নার দিকে। অপূর্ব চমকে যায়। চোখ দুটো বড় বড় করে দেখতেই দেখে কালো রঙের শাড়ি পরে কেউ চুল মুছছে। চুলগুলো এপাশ ওপাশ করে ঝাপটাচ্ছে। আয়না থেকে বারান্দা সোজাসুজি। অপূর্ব বাঁদিকে ঘুরতেই দেখে এলিজা। এলিজাকে দেখা মাত্রই অপূর্ব সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। অপূর্ব পেছন থেকে গিয়েই এলিজাকে জড়িয়ে ধরে। এলিজা আচমকা জড়িয়ে ধরাতে হকচকিয়ে ওঠে। অপূর্ব বলল, আমার মহারানী আমাকে না জানিয়ে চলে আসছে যে, আমাকে অবাক করার জন্য। এলিজা মৃদু হেসে বলল। কখনো কখনো হঠাৎ করে এসেই কিছু মানুষকে অবাক করতে হয়। অপূর্ব বলল, ম্যাডাম, আপনার মধ্যে হয়তো জাদু আছে। যখনই আপনাকে দেখি পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। এলিজা অপূর্বর দিকে ঘুরে মৃদু হেসে বলল, খুব মনে পড়ছিল জানেন, কত দিন হয় আপনার বুকে মাথা রেখে ঘুমাইনি। ভালো লাগছিল না, তাই তো চলে আসলাম। আপনাকে ছাড়াও আমার একাকী লাগছিল। আজকে আপনি না আসলেও আপনাকে আমি গিয়ে নিয়ে আসতাম। এলিজা হঠাৎ উল্টো দিকে মুখ ঘুরিয়ে নেয়। কোনো ভাবনায় গ্রাস করেছে। অপূর্ব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল। কি হয়েছে? কি ভাবছো? এলিজা উল্টো দিকে ফিরেই বলল, শ্রাবণের কথা ভাবছি। আমি রাতেই ফিরেছি। একবার শ্রাবণের ঘরে গিয়েছিলাম আমি। আমার সাথে কথা বলেনি কিন্তু। কিন্তু কি? এলিজা বলল, শ্রাবণের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। যেখানে যা ছিল সব ব্রিফকেস করে রেখেছে। হয়তো চলে যাবে। আপনি একবার ওর সাথে কথা বলুন না। অপূর্ব এলিজার দুই সিনা হাত দিয়ে মৃদু হেসে বলল, এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি কথা বলে নেব। আর তুমি আজ আমার জন্য রান্না করবে। কতদিন হয় তোমার হাতে রান্না খাইনি। এলিজা ভেজা তোয়ালেটা দড়িতে রেখে বলল, এখনই রান্না বসাচ্ছি, ততক্ষণে আপনি গোসল করে আসেন। সারা রাত বাইরে ছিলেন তো। অপূর্ব শ্রাবণের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে যাবে কিনা ভাবছে, কি জবাব দেবে। ইতস্তত বোধ করতেই দরজায় কড়া নাড়ে। শ্রাবণ কাঠ গলায় বলল, দরজা খোলা আছে। অপূর্ব ভেতরে যায়। তিনটা ব্রিফকেস করা। বুঝতে পেরেছে বিদেশ চলে যাওয়ার জন্য তৈরি। অপূর্ব গলায় কাশি দিয়ে বলল, কি চলে যাওয়ার জন্য প্রস্তুত? অপূর্ব মনে মনে খুশি। ও যদি বিদেশে গিয়ে নিজেকে গুটিয়ে নিতে পারে তবে শ্রাবণের জন্যই ভালো। শ্রাবণ স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ, চলে যাচ্ছি। কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই। তুই আসতে পারিস। অপূর্ব কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শ্রাবণ বিদেশ যাওয়ার জন্য ভিসা করতে দিয়েছে। দুদিন পরেই ভিসা আসবে। শ্রাবণ মনস্থির করে তার আগে শেষবারের মতো একবার তিলকনগর যাবে। যদিও সে আমার কেউ নয়, তার উপর আমার কোনো অধিকার নেই। সে এখন অন্যের অর্ধাঙ্গিনী। ভাবতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও এটাই বাস্তব। আজকে একবার তিলকনগর যাব। দূর থেকে পাখিকে এক নজর দেখে আসবো। ওর সাথে কাটানো দিনগুলির কথা ভাবলে বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে যায়। মনের অজান্তেই চোখে পানি চলে আসে। শ্রাবণ তিলকনগরের উদ্দেশ্যে বের হয়। ঠিক তখনই দেখে এলিজা হাতে একটা মেডিকেল রিপোর্ট নিয়ে হয়তো মেডিকেলেই যাচ্ছে। আমি কোনো প্রশ্ন করলাম না। যার যা ইচ্ছে হোক। পড়ে গাড়ি মাঝপথে থামিয়ে হাঁটা শুরু করে। যতই রাস্তা এগোচ্ছে ততই বুকের ভেতর কম্পনটা বেড়ে যাচ্ছে। শরীর থেকে ঘাম ঝরতে থাকে। পাখির কোথায় বিয়ে হয়েছে সেটাও অজানা, তবে মামির কাছ থেকে জেনে নেওয়া যাবে। যদি একটা বার পাখি বলে আমাকে নিয়ে যাও, আমি নিয়ে আসবো। যদি কোনো মিরাক্কেল হতো, তবে যে আমার প্রিয় মানুষটিকে ফিরে পেতাম। এইসব ভাবতে ভাবতে শ্রাবণ হেঁটে কিছু দূর যেতে রাস্তায় দেখা মিলে রাশেদের সাথে। শ্রাবণ ভ্রু কুচকে দেয়। এই সেই রাশেদ যার সাথে পাখির বিয়ে হয়েছে। ইচ্ছে করছে এখানেই পুঁতে ফেলে। শ্রাবণ রাশেদকে উপেক্ষা করে যেতে রাশেদ উত্তেজনার স্বরে বলে উঠল, আরে শ্রাবণ ভাই না, আপনি এখানে? শ্রাবণ অবাক হয়। রাশেদের বয়সও একটু বেশি, তার উপর নিরক্ষর। পাখি এরকম একজনকে বিয়ে করেছে। ভাবতেই শ্রাবণ মৃদু হেসে আমতা আমতা করে বলল, ধন্যবাদ। কোথায় যাচ্ছেন ভাবি, কোথায়? রাশেদ মৃদু হেসে বলল, আমি তো বিয়ে করি নাই ভাই, কারণ আমি একজনের ভালোবাসা বিয়ে করছি। পরে বাচ্চার প্রসবের সময় মারা যায়। এতপর আর দ্বিতীয় বিয়ে করি নাই। শ্রাবণ অবাক হয়ে যায়। কি বলছে রাশেদ এসব? বিয়ে তো সেদিনই করলো। শ্রাবণ রাশেদের দুই সিনাতে হাত দিয়ে কিছুটা কর্কট মেজাজে বলল, আপনার তো বাকির সাথে বিয়ে হয়েছে। সেদিনই তো বিয়ে হয়েছিল। রাশেদ মৃদু হেসে বলল, আরে ভাই, ওই তো একটা নাটকীয় বিয়ে ছিল। আর তার জন্য আমার বড় জামাই অপূর্ব স্যার মোটা অঙ্কের টাকা দিয়েছিল। শ্রাবণ রাশেদের কাছ থেকে হাতটা সরিয়ে দু কদম পেছনে সরিয়ে যায়। কি বলছে এসব? কি শুনছি আমি? তবে ওদিন পাখির বিয়েই হয়নি। আমি পাখিকে ভুল বুঝেছি। তবে সবাই মিলে আমার সাথে এই মিথ্যে নাটক কেন করলো? কি হয়েছিল সেদিন?
শ্রাবণ অপেক্ষা না করে উল্টো দিকে দৌড়াতে থাকে, চোখ থেকে অঝরে পানি ঝরছে, চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে। অপূর্বকে আমায় জিজ্ঞেস করতেই হবে, কি লুকিয়েছে ওরা। শ্রাবণ দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় চৌধুরী বাড়ি। খুব অস্থির শ্রাবণ, কি করবে না করবে বুঝতেই পারছে না। দ্রুত পায়ে হেঁটে অপূর্বর ঘরে যায়। অপূর্ব ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শ্রাবণ তৎক্ষণাৎ কর্কট মেজাজে বলল। পাখি কোথায়? অপূর্ব থমকে যায়। শ্রাবণকে এড়িয়ে যেতে চাইলে আবারও প্রশ্ন করে। পাখি কোথায়? অপূর্ব কিছু না বলে ওয়াকিটকি হাতে নিয়ে বের হতে শ্রাবণ বাধা হয়ে দাঁড়ায়, বলল। সত্যিটা বল, কেন বিয়ের নাটক করলি? কিসের জন্য? রাশেদকে মোটা অঙ্কের টাকা দিলে, কেন আমাকে এভাবে পড়ালি? অপূর্ব উত্তেজিত হয়ে হাত থেকে ওয়াকিটকিটা বিছানার উপর ফেলে দেয়। শ্রাবণ অপূর্বর উত্তরের অপেক্ষায় থাকতে না পেরে অপূর্বর পা ধরে বসে পড়ে। ভেজা কণ্ঠে বলল। বল না ভাই, তুই তো আমার বড় ভাই। বড় হয়ে কিভাবে আমার কষ্ট সহ্য করিস? একবার সত্যটা বল। অপূর্ব কিছুক্ষণ থম মেরে থেকে কর্কট মেজাজে বলল। সত্যিটা জানতে চাস তো? সত্যিটা জানতে চাস, চল আমার সাথে। শ্রাবণ অবাক হয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছে অপূর্ব? কোথায় পাখি? শ্রাবণের ভেতরটা যে জ্বলে যাচ্ছে। অপূর্ব শ্রাবণকে গাড়িতে বসে নিজেই ড্রাইভ করতে থাকে। শ্রাবণ কোনো প্রশ্ন করল না, শুধু ভেতরে ভেতরে একটু পরপর জ্বলে উঠছে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামে ঢাকা পিজি হাসপাতালের সামনে। শ্রাবণ থমকে যায়। শরীর থেকে সমস্ত শক্তি নিমিষেই শেষ হয়ে যায়। অপূর্ব শ্রাবণের ডান হাতটা ধরে নিয়ে যায় ভেতরে। শ্রাবণের শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। যেখানে সব আইসিইউ সেখানে এসে থামে। অপূর্ব শ্রাবণকে একটা আইসিইউ রুমের সামনে নিয়ে আছড়ে ছেড়ে দেয়। শ্রাবণ কাপা কণ্ঠে বলল। এখানে কেন নিয়ে এসেছিস ভাই? অপূর্ব শ্রাবণকে মেজাজ দেখিয়ে বলল। পাখি কোথায় জানতে চেয়েছিস না? ওই দেখ, পাখি শুয়ে আছে। আঙ্গুলের ইশারায় অপূর্ব দেখিয়ে দিল। শ্রাবণ নিমিষেই শেষ হয়ে যায়। হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গেছে, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আইসিইউ এর দরজায় থাকা ছোট্ট গ্লাসের দিকে পরখ করলো। পাখি শুয়ে আছে নাকি অক্সিজেন? শ্রাবণের কথা বলার স্বর আটকে যাচ্ছে, মস্তিষ্কে নিউরনগুলো ছিঁড়ে খাচ্ছে। আমি কি দেখছি? একটু ভালো করে দেখার চেষ্টা করলে দেখতে পায় এলিজা পাখির কাছে বসে আছে। তার মানে মেডিকেল রিপোর্ট নিয়ে এলিজা এখানেই আসছিল। শ্রাবণ এক কদম দু কদম করতে করতে পেছনে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে নিস্তেজ হয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ে। কথা বলার কোনো শক্তি নেই, তবুও কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে। কি হয়েছে আবার পাখির? অপূর্ব এদিক ওদিক পায়চারি করতে করতে বলল। পাখির ব্রেইন টিউমার। শ্রাবণের মাথার উপর সমুদ্রটা আছড়ে পড়ে। গোটা পৃথিবীর সমস্ত ভার শ্রাবণের শরীরে বহন করে। উৎফুল্ল মন নিমিষেই নিঃস্ব হয়ে যায়। সকাল থেকে নামাজে বসে কাঁদছে জয়তুন। ফজরের নামাজ শেষ করে আর ওঠেনি। সন্তান না থাকায় পাখি আর এলিজাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে, ভালোবেসেছে। পাখি খুব ছোট থেকেই রোগে ভুগছিল। 9 বছর বয়স থেকে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যেত। ভাবতো এটা হয়তো সাধারণ কোনো সমস্যা হবে। ধীরে ধীরে সমস্যাটা মারাত্মক হয়। একসময় ডাক্তার দেখালে তারা জানায় ব্রেন টিউমার। অপারেশন করালে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, কারণ তখন রোগটা সবেমাত্র বাসা বেঁধেছিল। কিন্তু টাকার অভাবে হয়নি। জয়তুন অঝরে কাঁদছে। রমজান ভেজা কণ্ঠে বলল। কেঁদো না, দোয়া করো, আল্লাহ আমাকেও বাড়িমার ঠিক সুস্থ করবে। ওর কাছে যে এলিজা আছে, এত চিন্তা করো না। শ্রাবণ মেঝেতে বসে আছে। পাখির কাছে যাওয়ার শক্তি নেই। ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পুরো হাসপাতাল নিস্তব্ধ। অপূর্ব পাশের সিটে বসে আছে। শ্রাবণ কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছিল? বিয়ের নাটক, সত্যটা লুকিয়ে রাখা, এসব কেন করেছিলিস তোরা? অপূর্ব ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। যেদিন তুই সবার সামনে পাখিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলিস, আমরা সবাই শুধু খুশি হয়েছিলাম, কারণ তোকে আমরা চিনি, জানি তুই কতটা মহান মনের মানুষ। এলিজা খুব খুশি হয়েছিল। একজন বিশ্বস্ত ছেলের হাতে পাখিকে তুলে দিতে পারলেই শান্তি। সেদিন রাতে তুই থাকাকালীনই তো মামা মামি রাজি হয়। তারপর দিন আমরা সেখান থেকে চলে আসি। সব কিছু ঠিকঠাকই ছিল। অপূর্ব থেমে যায়, বলতে গিয়েও থমকে যাচ্ছে। এলিজা বলেছিল ওর এনজিওর কাজের জন্য থেকে যাবে, আমি রেখে আসি। ঠিক তার 15 দিন পর এলিজা আমাকে চিঠি পাঠায় পাখি অসুস্থ হয়ে পড়েছে, আর তোকে যেন সেটা না জানাই। আমি থানাতে যাওয়ার নাম করে তিলকনগর যাই। পাখি অজ্ঞান ছিল। আমি পুলিশের গাড়ি নিয়ে গিয়েছিলাম। পাখিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার চেক আপ করে জানায় পাখির ব্রেইন টিউমার। ধীরে ধীরে রোগটা 1 থেকে অধিকে চলে গেছে। অবস্থা খুব ভালো না। যদি অপারেশন করা হয় বাঁচার সম্ভাবনা 20%, তারও কম। এলিজা রাজি হলো না। পাখির জ্ঞান ফেরা মাত্র শুধু তোকেই খুঁজছিল।
পাখির অবস্থা মোটামুটি ভালো ছিল। ডাক্তার বলল বাড়িতে নিয়ে যেতে পারেন। আমরা বাড়িতে নিয়ে যাই। এলিজা প্রচণ্ড ভেঙে পড়েছিল, সাথে ওর মামা মামি। সবার ভেতরটা ভেঙে চুড়ে যাচ্ছিল। আমি তোকে মিথ্যা বলে তিলকনগর থেকে গিয়েছিলাম। তাদের পাশে থাকাটা দরকার ছিল। সেই সময় তোদের বিয়ের তারিখ ঠিক করা হয়। পাখি খুব হতাশ ছিল। পাখি তোকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। পাখি সারাক্ষণ তোর কথাই ভাবতো, কি করিস না করিস, কেমন আছিস। সারাদিন শ্রাবণ শ্রাবণ বলে মাতিয়ে থাকতো। পাখি তোর ভালোবাসাটা বুঝতে পারতো। ও বুঝতে পারতো তুই ওর জন্য কতটা দুর্বল। একদিন পাখি বলল, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমি চিন্তিত হই, কি বলবে। রাতে আমরা সবাই এক হই। তখন পাখি বলল, তোমরা কি আমাকে সত্যি ভালোবাসো? আমরা তখন অবাক হই, হ্যাঁ বলি। তখন পাখি ওর কাঁপা হাতটা আমাদের দিকে এগিয়ে বলল, আমাকে ছুঁয়ে কসম কাটো, আমি যা বলবো তোমরা তাই করবে। আমরা ইতস্তত বোধ করি, তবুও ওর গায়ে হাত রেখে ওয়াদা করি ও যা বলবে তাই করব। তখন পাখির পরিকল্পনা বলতে শুরু করলো। 14ই ফেব্রুয়ারি আমার বিয়ে হবে, তবে শ্রাবণ নয়, অন্য কারো সাথে। সত্য বিয়ে নয়, নাটকীয় বিয়ে হবে, যাতে তুই পাখিকে ঘৃণা করিস এবং খুব দ্রুত তুই ওকে ভুলে যেতেও পারিস। আমি ওর কথা মতো রাশেদকে ঠিক করি। রাশেদ ছোটোখাটো নাট্যমঞ্চ অভিনেতা, কিছু টাকা দিয়ে ওকে রাজি করাই। এরপর ওর পরিকল্পনা মতো তোর চোখের সামনে ওর বিয়ে হয়। তবে তোর থেকে পাখির বেশি কষ্ট হচ্ছিল। তুই সেদিন ফিরে আসার পর পাখি আবারও অজ্ঞান হয়ে পড়ে। আমরা আবারও হাসপাতালে নিয়ে যাই, আর তখন থেকে পাখি এভাবেই আছে। ডাক্তার জানায় ডিপ্রেশন পাখিকে গ্রাস করে রেখেছে। তোর ভাবনায় ও আরও দুর্বল হয়ে গেছে। পাখি এখনও হয়তো সুস্থ থাকতো যদি না তোর চিন্তা থাকতো। পাখি চাইনি ওর ক্ষুদ্রতম জীবনে তোকে জড়াতে। ডাক্তার সময় দিয়েছে 6 মাস, এর আগেও কিছু হতে পারে, অথবা তারপরে। বলেই অপূর্ব থেমে যায়। আমি কতটা বোকা! আমি আমার প্রিয় মানুষটিকে ভুল বুঝেছি। কতটা নিষ্ঠুর আমি! আমার প্রিয় মানুষ নির্বাচন করায় আমি ভুল করিনি। ভুল ছিল আমার। এসব ভাবতে ভাবতে শ্রাবণ চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে রুমের দিকে এগোয় সাথে অপূর্ব। শান্ত স্বরে বলল। এখন কেমন আছে? অপূর্ব শ্রাবণের কাঁধে হাত রেখে বলল, খুব একটা ভালো নয়, তবে তুই ওর কাছে যা। হতে পারে তোর উপস্থিতি, স্পর্শ, ভালোবাসার টানে বিরাক্কেল হতেও পারে শ্রাবণ। তৎক্ষণাৎ উপস্থিত হয় একজন নার্স। উনি শ্রাবণকে ভেতরে যেতে দেখে বলল, আপনি যাবেন না, ভেতরে একজন আছে, উনি বের হলে আপনি যাবেন। আমি চেক আপ করে পরে জানাচ্ছি। এলিজা শ্রাবণকে দেখে বাহিরে বের হয়ে আসে। অপূর্ব সাথে চোখে চোখে কিছু কথা বলল। অপূর্ব ভরসাসূচক ইঙ্গিত করল। শ্রাবণ ধীরে ধীরে পাখির কাছে যায়। হাতে কেমো, সাথে অক্সিজেন। নিস্তেজ দেহ নিয়ে শুয়ে আছে। শ্রাবণ পাখির পাশে টুলের উপর বসে। বুকের ভেতর তোলপাড় হচ্ছে। পাখির হাতের উপর হাত রাখে। কান্নাজড়িত ধীর কণ্ঠে বলতে শুরু করলো, পিচি বেন, একবার চোখ খুলে দেখো, তোমার শ্রাবণ এসেছে। বদমাইশ, শ্রাবণ এসেছে। তোমার শরীরে হাত দিয়েছি, তোমাকে পিচ্চি পিচ্চি বলছি। কিছু বলবে না আমাকে? ধমকাবে না? তখন তো খুব জোর তেজ দেখাতে আমাকে। পিচ্চি বলে ডাকবে না। তুমি পিচ্চি নও। তাহলে এখন কেন চুপ করে আছো? উঠো, ঝগড়া করো আমার সাথে। শ্রাবণ ফোপাতে থাকে। হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছতে থাকে। অপূর্ব এলিজা বাহির থেকে দেখছে। এলিজা অপূর্বর হাতটা শক্ত করে ধরে আছে। শ্রাবণ কাপা কণ্ঠে বলতে শুরু করে, হই পিচ্চি বেন, আমাকে একা করে দূরে যাবে না। সহ্য করতে পারবো না। এতদিন তোমায় ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়েছে। এবার আর তোমাকে হারাতে চাই না। সৃষ্টিকর্তা আমার প্রাণের বিনিময়ে তোমার প্রাণটা দিয়ে যাক। না, এরকম হলে তো আবার তুমি থেকে যাবে, আমি চলে যাব। তখন তো তোমার তো কষ্ট হবে। তার চেয়ে আমার আয়ুর অর্ধেক তোমার হয়ে যাক। দুজনে মিলে একসাথে কিছুটা সময় আকাশের তারা গুনবো, একসাথে কিছুটা পথ চলবো, দিগন্ত নদীর তীরে একসাথে বসে গল্প করব। উঠো না বেয়ান, চোখ খুলো। বলেই শ্রাবণ নিচের দিকে তাকিয়ে চোখের পানি মুছতে থাকে। ঠিক তখনই পাখির দিকে তাকিয়ে দেখে পাখি চোখ মেলে তাকিয়ে আছে। পাখি শ্রাবণকে দেখছে, কিছু বলছে না। পাখির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। পাখি শ্রাবণকে ভালোভাবে পরখ করছে। দাড়ি, বড় বড় চুলে একাকার হয়ে আছে। হয়তো নিজের যত্ন নিতেই ভুলে গেছে। সেই সুদর্শন শ্রাবণ আজ কত পাল্টে গেছে। ভাবতেই পাখির হু হু করে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু পারছে না। শ্রাবণ পাখির মাথায় হাত বুলিয়ে ভরসা কণ্ঠে বলল, শ্রাবণ, আমি চলে এসেছি। আমি সব জেনে গেছি। এখন দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। নার্স শ্রাবণকে তাড়া দেয়।
অনেকক্ষণ হয় বেডে এসেছে। শ্রাবণ চোখ মুছে উঠে আসে। পাখি শ্রাবণের যাওয়া অপলক দেখতে থাকে। নার্স পাখির পালস পর্যবেক্ষণ করলে দেখে আগের থেকে অনেকটা দ্রুত চলছে। নার্স কিছুটা অবাক হয়ে ভাবল, ভালোবাসার ক্ষমতা অনেক। অসুস্থ মানুষটাকেও খুব সহজে সুস্থ করে তুলতে পারে। শ্রাবণ অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে আছে। অপূর্ব দাঁড়িয়ে আছে। এলিজা শ্রাবণের কিছুটা দূরে বসে আছে। শ্রাবণ ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি পাখিকে বিয়ে করতে চাই। জাহাঙ্গীর ভোরবেলা বেরিয়েছে, তারপর থেকে আর খবর নেই। তার হাবভাব সাধারণ নয়। আজকাল ভীষণ উদাস থাকে। কোনো না কোনো ভাবনা তাকে গ্রাস করে রেখেছে, তবে তা অজানা। মনোরা রান্না করছে, মঞ্জুরা বাড়িতে নেই। সবকিছু গুলিয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে জয়া মমতাজকে উদ্দেশ্য করে বলল, আমাদের একবার যাওয়া দরকার হাসপাতাল, পাখি মাকে দেখতে। বলছিলাম না পাখি অন্য কাউকে বিয়ে করতে পারে না, নিশ্চয়ই কোনো গরমিল আছে। মমতাজ কিছু বলল না, মুখ কুচকে অন্যদিকে ফিরল। চারিদিকে যা হচ্ছে তার কোনো সূত্র পেয়েও হারিয়ে ফেলল। সেদিনের পর থেকে সূর্যকে বিশ্বাস করতে পারছে না। সিভিল পোশাকে অফিসার রাখা হয়েছে, যদিও তারা তার ঠিক করা কনস্টেবল। সূর্যকে 24 ঘন্টা নজরদারি করার জন্য রাখা হয়েছে, তবে তারাও কোনো তথ্য দিল না যা থেকে সূর্যকে সন্দেহ করবে। তবে কে আছে এর পেছনে? এসব ভাবতে ভাবতে অপূর্বর বা কাঁধে হাত রাখে শ্রাবণ। শান্ত স্বরে বলল, কি ভাবছিস, কোনো সমস্যা? অপূর্ব না সূচক মাথা নাড়ে। সূর্যের কথা কাউকে বলা যাবে না, অযথা চিন্তা করবে। অপূর্ব মৃদু হেসে বলল, তুই কি সত্যি পাখিকে বিয়ে করতে চাস? শ্রাবণ অমৃদু হাসি দিয়ে বলল, আমি পাখিকে হারাতে চাই না। যখন ভেবেছি পাখি অন্যর হয়ে গেছে, তখন শুধু ভাবতাম এমন কোনো মিরাক্কেল হতো যাতে পাখিকে ফিরে পাই। সেই আমি পাখিকে ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। ওর 6 মাস ক্ষুদ্র জীবনে আমি আমার পরবর্তী 60 বছর দেখতে পাচ্ছি। আমি ওর 6 মাসের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। তবে প্রতি মুহূর্তে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমার আয়ুর অর্ধেক ওর হয়ে যায়। অপূর্ব শ্রাবণের কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, তোর মতো জীবন সঙ্গী প্রতিটি মেয়ের জীবনে আসুক এবং শেষ অবধি থেকে যাক। ভাই হিসেবে তোকে নিয়ে আমার গর্ব হয়। রাত হয়ে যায়। এলিজাকে জোর করে অপূর্ব বাড়ি পাঠায়। কিছুতেই যেতে চাচ্ছিল না। পাখির অবস্থা আগের থেকে কিছুটা ভালো, তবুও ডাক্তার কাছে যেতে দিচ্ছে না। বেশ কিছুক্ষণ ডাক্তার চেক আপ করার পর অপূর্ব আর শ্রাবণকে ভেতরে ডাকে। পাখির মুখে অক্সিজেন নেই। শ্রাবণ কিছুটা স্বস্তি পেল। শুয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে পাখি। শ্রাবণ টুলের উপর বসে, পাখির ডান হাতের উপর হাত রাখে। শ্রাবণ শান্ত স্বরে প্রশ্ন করল, আগের থেকে কিছুটা ভালো লাগছে? পাখি মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ে। অপূর্ব মৃদু হেসে বলে উঠল, ভাই তোরা প্রেম কর, আমি আসছি। শ্রাবণ অপূর্বর দিকে ফিরে প্রশ্ন করল। কোথায় যাচ্ছিস? অপূর্ব শান্ত স্বরে বলল, কিছু কাজ আছে, তুই থাক, আমি আসছি। পাখির খেয়াল রাখিস। অপূর্ব দ্রুত পায়ে হেঁটে হাসপাতাল থেকে বের হতে চোখ পড়ে হাতের ডান দিকে কিছুটা দূরে। অপূর্ব তৎক্ষণিক থম মেরে যায়। ডক্টর ইব্রাহিমের সাথে চিপস ডুপিয়ালি কথা বলছে। অপূর্ব অবাক দৃষ্টিতে দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে অপূর্বর শরীরে কেউ হাত রাখে। অপূর্ব পেছনে ঘুরতেই দেখে একজন নার্স। কি হয়েছে, গায়ে হাত দিলেন কেন? নার্সটি অপূর্বর হাতে একটা কাগজ দিয়ে বলল, এই ওষুধটা লাগবে। আপনাকে শ্রাবণ স্যার আনতে বলেছেন, তখন বলতে ভুলে গেছি। অপূর্ব নার্সটির অ্যাপ্রনের উপর নামটা পরখ করল। নার্সটির নাম রিয়া। অপূর্বর হাত থেকে কাগজটা নিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। নার্সটা চলে যেতেই পেছনের দিকে চিপস টুপিয়ালিয়ার ডাক্তার ইব্রাহিমকে পরখ করতেই দেখে তারা নেই। অপূর্ব এদিক ওদিক খুঁজতে থাকে। ডাক্তার ইব্রাহিম, চিপস ডোপিয়ালি কেউ নেই। এত কম সময়ে কোথায় যাবে? আর আমি যদি ভুল না করে থাকি, তবে ডাক্তার ইব্রাহিম এর সাথে ওই কিলারের কি সম্পর্ক? আমাকে এর খোঁজ নিতেই হবে, তবে এখন না। অপূর্ব স্থান ত্যাগ করে বাহিরে বের হয়। অপূর্ব থানাতে যাবে, সেই উদ্দেশ্যে গাড়িতে উঠবে। ঠিক তখনই দেখে চিপস ডুপিয়ালি একটা মাইক্রোতে উঠে চলে যাচ্ছে। আর এটা সেই মাইক্রো যেটার বর্ণনা অর্পা দিয়েছিল। এই গাড়িতে করে বর্ষাকে তুলে নেওয়া হয়। অপূর্ব গাড়িতে উঠে অনুসরণ করতে থাকে। অপূর্ব সমস্ত শরীর থেকে ঘাম ঝরতে থাকে। শীতের দিন, অথচ অপূর্ব ঘামছে। অনুসরণ করতে করতে রেড সিগন্যাল পড়ে। ততক্ষণে গাড়িটা ট্রেনের রাস্তা অতিক্রম করে যায়। অপূর্ব ট্রেনের রাস্তার এপার। মাঝখান থেকে ট্রেন যাচ্ছে। অপূর্ব ক্রোধে স্টিয়ারিংয়ে জোরে এক ঘুষি মেরে বলে, এবারও আমি ব্যর্থ হলাম, তবে কতদিন ওরা আমার কাছ থেকে লুকিয়ে থাকবে, ঠিক ধরে ফেলবো। অপূর্ব গাড়ি ইউটার্ন নিয়ে থানাতে চলে যায়। রাত অনেক হয়। অর্পা ঘুমোচ্ছে। মমতা ছেলের চিন্তায় মশগুল। একটা মেয়ের জন্য দিনরাত হাসপাতালে পড়ে আছে। এটা তার মোটেও ভালোই লাগছে না। তাদের ভিসা চলে আসবে, বিদেশে ফিরতে হবে। মমতাজ ভাবতে ভাবতে তার ঘরে বসে।
জয়া তার ঘরের বারান্দায় বসে বাড়ির গেটের দিকে তাকিয়ে আছে। জাহাঙ্গীর ভোরবেলা বেরিয়েছে, এখনো খবর নেই, ফ্যাক্টরিতেও নেই, তাহলে কোথায় যাবে? জয়া এসব ভাবতে ভাবতে তৎক্ষণাৎ ঘরে উপস্থিত হয় মনোরা। পানি চেয়েছিল জয়া। জয়াকে পানি দিতে দিতে শান্ত স্বরে মনোরা প্রশ্ন করল, আফা, আপনার আগে তিলকনগর থাকতেন, তারপর শহর আইলেন কেন? আর বড় দাদাবাবু সবসময় গম্ভীর হয়ে থাকে কেন? জয়া পানি হাতে আকাশের দিকে তাকিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনোরা, তুই বলতে পারিস সব পাপ কি মোছা যায়? মনোরা কিছুটা অবাক হলো। এই কথার এমন প্রশ্ন মনোরাকে ভাবালেও মনোরা উপেক্ষা করে বলল, কিছু কিছু পাপ আছে যা কোনোদিন মোচন হয় না, নিজের মধ্যে পুষে রাখতে হয়, নিজের পাপে নিজেই পড়ে। জয়া আর চোখে মনোরাকে দেখলো, শান্ত স্বরে বলল, তুই যা ঘুমিয়ে পড়, আমি পরে দরকার পড়লে ডেকে নেব। শ্রাবণ পাখির কাছে। পাখির খুব কষ্টে উঠে বসলো। শ্রাবণ বেডের উপর বসে পাখিকে দেখছে, এমনভাবে তাকিয়ে আছে যেন কয়েক যুগ পর দেখছে। পাখি কাপা কণ্ঠে বলল, অসুস্থ হওয়ার পর নিজের যত্ন নিতে পারিনি, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তাও ওভাবে কি দেখছেন? শ্রাবণ মৃদু হেসে বলল, আমি তোমাকে ভালোবাসি। হয়তো ভালোবাসাটা শুরু হয় ভালো লাগা থেকে, কিন্তু যখন এটা ধীরে ধীরে ভালোবাসাতে রূপ নেয় তখন তার রূপ যৌবন শেষ হয়ে গেলেও ভালোবাসা শেষ হয় না। যখনই তুমি কারো মায়ায় পড়বে তখন তার এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, অসুস্থ শরীর, চোখের নিচে কালো দাগ, সব কিছুতে তার জন্য কষ্ট হবে, মায়াটা আরো বাড়বে। আর যখন তুমি কারোর রূপ গুণের প্রেমে পড়বে, তারপর যখন সক্ষম হয়ে যাবে তখনই মুগ্ধতা কেটে যাবে, তখন আর তাকে চাইবে না, ছুঁড়ে ফেলে দিতে চাইবে। আর আমার তোমার প্রতি সেই মায়া কাজ করে, যে মায়া কোনো দিনও ফুরবে না। আমি তোমার শরীর নয়, মনকে স্পর্শ করে সারা জীবন থাকতে চাই। পাখি শ্রাবণের কথা শুনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? পাখি মৃদু হেসে বলল, আপনাকে এলোমেলো চুল বানা দাড়িতেই খুব সুন্দর লাগে। শ্রাবণ সব চুলগুলো এলোমেলো করে বলল, দেখো তো, এখন জোকারের মতো লাগছে না? পাখি কিছুটা আওয়াজ করে হেসে দেয়। শ্রাবণ জলজল চোখে পাখিকে পরখ করে বলল, তোমার এই হাসি দেখার জন্য 1000 বার জোকার হতে পারো। কিছুক্ষণ পর হাজির হয় অপূর্ব কিছু খাবার আর ঔষধ নিয়ে। তৎক্ষণাৎ উপস্থিত হয় একজন ডাক্তার। শ্রাবণ উঠে সরে দাঁড়ায়। ডাক্তার আদুরে গলায় পাখিকে বলল, এখন কেমন আছো মা? পেছন থেকে অপূর্ব ঔষধটা ডাক্তারের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আনতে বলেছিল, দেখে নিন ঠিক আছে কিনা। ডাক্তার ঔষধটা হাত থেকে নিয়ে অবাক দৃষ্টিতে বলল, এটা তো আমরা কেউ আনতে বলিনি। অপূর্ব বলল। শ্রাবণ বলেছে। শ্রাবণ অবাক হয়ে বলল, আর ইয়ার আমি কখন বললাম? অপূর্ব থমকে যায়। কি বলছে এরা? অপূর্ব আতঙ্ক নিয়ে প্রশ্ন করলো। ডক্টর, আপনাদের হাসপাতালে রিয়া নামে কোনো নার্স আছে? ডাক্তার অবাক বললেন, ছিল, তবে ও এখন নেই। অপূর্ব অবাক হয়ে প্রশ্ন করলো। নার্স রিয়াই আমাকে এই ওষুধটা আনতে বলেছে। ডাক্তার থম মেরে বলল, এটা কি করে সম্ভব? নার্স রিয়া তো মারা গিয়েছে, আর ওর শেষ চিকিৎসা তো আমি নিজের হাতে করেছি। অপূর্ব দু কদম পেছনে সরে যায়। তবে কে ছিল যে আমাকে বোকা বানিয়েছে? তৎক্ষণাৎ ডাক্তার কিছু একটা ভেবে বলল, মিস্টার অপূর্ব, দুদিন আগে রিয়ার অ্যাপ্রনটা রুম থেকে গায়েব হয়ে গিয়েছিল। কেউ নিয়ে গিয়েছিল, তবে আমরা মাথা ঘামাইনি। হয়তো সেই আপনাকে বোকা বানিয়েছে। অপূর্ব থমকে যায়। কে ছিল রিয়ার ছদ্মবেশে? এইখানে কি করছিল? পাখি কিছু বুঝতে পারল না। শ্রাবণ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এই রিয়াই বাকে তোকে মিথ্যে কেন বললো? অপূর্ব কোনো উত্তর দিচ্ছে না। চিন্তায় ছাপ নিয়ে ঘাপটি মেরে বসে আছে। শ্রাবণ আর কোনো প্রশ্ন করলো না। শ্রাবণ বলল, তোর এখানে থাকার দরকার নেই, বাড়ি ফিরে যা, একটু বিশ্রাম নে, দেখবি ক্লান্তি দূর হয়ে যাবে। নিজেদের খেয়াল রাখিস, খাবারটা খেয়ে নিস। বলেই অপূর্ব চলে যায়। অপূর্বর ভেতরে নতুন করে চিন্তা গ্রাস করছে। তখন নার্সমেয়েটা কে ছিল? কেনই বা ছদ্মবেশে আসলো? তবে কি এও এই মৃত্যুর খেলার সাথে জড়িত? অপূর্ব এসব ভাবতে ভাবতে ডক্টর ইব্রাহিমের খোঁজ করে। একজন নার্সকে জিজ্ঞাসা করলো। নার্সটি উত্তরে বলল, উনি তো আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন, শুনেছি তার মেয়ে অসুস্থ। অপূর্ব মনস্থির করলো ডক্টর ইব্রাহিমের বাড়িতে যাবে। তার সাথে যে কথা বলতেই হবে। চিপস রুপিয়ালির সাথে তার কিসের সম্পর্ক? অপূর্ব পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাত ঠিক 11টা। জয়া জাহাঙ্গীরের কথা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে হাজির হয় জাহাঙ্গীর। খুব আতঙ্কিত জাহাঙ্গীর। জয়া প্রশ্ন করলো কোথায় ছিল। জাহাঙ্গীর কোনো উত্তর দিল না। জয়াকে উপেক্ষা করে ভেতরে চলে আসে। জয়া দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আজকাল সকালকে এড়িয়ে যাও কেন? কিসের চিন্তা এত তোমার মধ্যে?
জাহাঙ্গীর কোনো প্রশ্নের উত্তর দিল না। জয়া ঠিক আন্দাজ করতে পারল কিছু হয়েছে, কিন্তু সে বলছে না। জাহাঙ্গীর কাপড় চোপড় পাল্টে নেয়, হাত মুখ ধুয়ে হাতে একটা সিগারেট নিয়ে চেয়ারে বসে পড়ে। জয়া জাহাঙ্গীরকে অপলক দেখছে। কত হাসি খুশি ছিল মানুষটা, সারাদিন সবাইকে মাতিয়ে রাখত। হঠাৎ মানুষটা কতটা চুপচাপ হয়ে গেল। কি যেন কি ভাবছে, তবে সাধারণ কোনো বিষয় নয়। জয়া খাটের এক কোণে বসে আছে, জাহাঙ্গীর বারান্দার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। সিগারেটের ধোয়া বাতাসে এদিকেই আসছে। জয়া শান্ত গলায় প্রশ্ন করল, আমি নিশ্চিত নই, তবে আমি আপনার ভাবনাকে কিছুটা অনুভব করতে পারি। হয়তো আপনি ফেলে আসা অতীতের কথা ভাবছেন, যেটা করেছিলেন সেটা অন্যায়। জয়া মাঝপথে কথা থামিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন সেটা না করলেও হয়তো। বলতেই জাহাঙ্গীর উত্তেজিত হয়ে দাঁড়িয়ে যায়। জয়া কথা থামিয়ে দেয়। জাহাঙ্গীর অহংকারী স্বরে বলল, দেওয়ালেরও কার আছে, এসব নিয়ে ভাবতে বারণ করেছে না? জয়া থম মেরে চুপ হয়ে যায়। জয়া প্রতিদিন ঘুমানোর আগে অর্পাকে এক নজর দেখে ঘুমায়। জয়া ঘরের বাহিরে আসবে ঠিক তখনই দেখে দরজার বাহির থেকে আটকানো। কিছুটা অবাক হয়ে যায়, কে আটকালো, নাকি বাহির থেকে কোনোভাবে লক হয়ে গেছে। জয়া বাহিরে আসার চেষ্টা করলো না, রাত অনেক হয়েছে তাই ভেবে জয়া শুয়ে পড়ে। জাহাঙ্গীর হাতে সিগারেটটা ফেলে জয়ার পাশে সে শুয়ে পড়ে। অপূর্ব গাড়ি নিয়ে ডাক্তার ইব্রাহিমের বাড়িতে চলে আসে। অপূর্ব দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেয় তার স্ত্রী। অপূর্ব বলল, ডাক্তার কি বাড়িতে আছেন? ডাক্তারের স্ত্রী সাধারণভাবে বলল, উনি তো আজ 2 দিন ধরে বাড়ি ফেরেনি। অপূর্ব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, কোথায় সে? সে তো মেডিকেল, রোগী অনেক, তাই আসতে পারেনি। আপনি পিজি হাসপাতাল যান, তাহলেই পাবেন। অপূর্ব তার কথা শুনে থমকে যায়। ডাক্তার ইব্রাহিম কেন এরকম করছে? অপূর্বর মাথা ধরে যায়, ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে। অর্পা বিছানার এপাশ ওপাশ করছে। পার্ট 46। প্রতিদিন মা ঘুমানোর আগে একবার আমায় দেখে যায়, আজ কেন আসলো না? চিন্তা হলেও উপেক্ষা করে। অর্পার প্রচুর পানির পিপাসা লাগে। জগের দিকে তাকিয়ে দেখলো জগে পানি নেই। রাত অনেক হয়েছে, কাউকে ডাকতেও ইচ্ছা করছে না, পানিও খেতে হবে। তৎক্ষণাৎ অর্পা পানির জগ হাতে নিয়ে নিচে নামে। বাড়িটাতে জন্ম, ছোট থেকে বড় হওয়া, তবে কেমন জানি আজ খুব অচেনা লাগছে। পুরো বাড়িটাই নিস্তব্ধ। অর্পার ভীষণ ভয়ও হচ্ছে। চারিদিকে পরখ করে ভয়কে উপেক্ষা করে রান্নাঘরে গিয়ে পানি নেয়। পানি নিয়ে উপরে উঠবে ঠিক তখনই পেছন থেকে কারো হাঁটার আওয়াজ পায়। অর্পা ভয়ে চুপসে যায়। এত রাতে কে বাড়ির ভেতর হাঁটছে? অর্পা পেছনের দিকে এগোতে থাকে। পরিষ্কার শুনতে পেল হাঁটার আওয়াজটা বাঁ দিক থেকে আসছে। অর্পা বারবার ঢেকুর গিলতে থাকে। অর্পা কান খাড়া করে শুনতে পেল কোনো মানুষের হাঁটার আওয়াজ নয়, কোনো কাঠের পুতুলের হাঁটার আওয়াজ। অর্পার পুরো শরীর কেঁপে ওঠে। অর্পা পেছনের দিক থেকে উপরে যেতে থাকে। হঠাৎ দেখতে পায় পেছন থেকে একটা কাঠের পুতুল নেমে আসছে হাতে ছুরি নিয়ে। অর্পা ভয়ে ছিটকে পড়ে যায়, পানির জগটা পড়ে যায়। অর্পা ভয়ে কথা বলতে পারছে না, কাউকে ডাকতে পারছে না। অর্পা বসা অবস্থায় পেছনে যেতে থাকে। কাঠের পুতুলটি অদ্ভুতভাবে হেঁটে অর্পার দিকে আসছে। কাঠের পুতুলটির হাতে একটা ছুরি। সেটা দেখে অর্পা আরও আতঙ্কিত হয়ে যায়। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। অর্পা বুঝতে পেরেছে পুতুলটি কেউ রিমোট দিয়ে কন্ট্রোল করছে। এদিক সেদিক দেখছে, তবে কাউকে দেখছে না। অর্পা পেছনে এগোচ্ছে, কাপা কণ্ঠে বলছে, আমাকে মেরো না। পুতুলটি ধীরে ধীরে অর্পার দিকে এগোতে থাকলে অর্পা মনস্থির করে দরজা খুলে বাহিরে দৌড় দিবে। অর্পা কাপারত অবস্থায় দরজা খুলে বাহিরে যেতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। অর্পা ভয়ার্ত দৃষ্টিতে পেছনে দেখলে দেখে অপূর্ব। অপূর্ব অর্পাকে বুকে জড়িয়ে ধরে, অবাক ভঙ্গিতে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? ভয় কাঁপছিস কেন? কি হয়েছে বল? অর্পা জল জল চোখে বলল, ওই পুতুলটি আমার মেরে ফেলবে। অপূর্ব অবাক হয়। এত রাতে অর্পা একা, বাকিরা কোথায়? অর্পা ভেতরে আসতে ভয় পেলেও অপূর্ব জোর করে নিয়ে আসে। অপূর্ব চারিদিক পরখ করলে দেখে কিছু নেই, সবকিছু ঠিকঠাক। অর্পা আতঙ্কিত হয়ে চারপাশটা দেখছে, কোথাও তো কিছু নেই। এত কম সময় পুতুলটা গেল কোথায়, আর ওটা কন্ট্রোল কে করছিল? অপূর্ব এদিক সেদিক ভালো করে পরখ করলো, কোথাও কিছু নেই, শুধু জগটা নিচে পড়ে আছে। অপূর্ব নিশ্চিত যে অর্পা দুঃস্বপ্ন দেখেছে। বর্ষাকে হারিয়ে ওর এই অবস্থা, হয়তো ওর ঘোর কেটে উঠতে পারেনি। এসব ভাবতে ভাবতেই অর্পাকে নিয়ে নিজের ঘরে গিয়ে দেখে দরজা বাহির থেকে দেয়া। অপূর্ব চমকে ওঠে, এলিজার ঘর বাহির থেকে দেয়া কেন? অপূর্ব চট করে দরজাটা খুলতেই এলিজা অপূর্বর বুকে ঝাপটে পড়ে। অপূর্ব আতঙ্কিত হয়ে যায়, কাপা কণ্ঠে বলল, কি হয়েছে? দরজা বাহির থেকে কে দিয়েছে? এলিজা অস্থির ভঙ্গিতে বলল, একটা কাঠের পুতুল এসেছিল, আমাকে মারতে চেয়েছে, এ দেখুন হাত থেকে রক্ত বেরোচ্ছে। অপূর্ব অবাক হয়ে যায়। এলিজার হাতে সত্যি কাটা দাগ, তবে অর্পা সত্যি বলেছে। পাখিদের কিচিরমিচির আওয়াজ, সূর্যের ঝলক,
শীতল হাওয়া, আকাশে কিছুটা মেঘ জমেছে। সকালে সূর্যের আলো এলিজার চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে দেখে অপূর্বর বুকের উপর শুয়ে আছে। অপূর্বর বুক ছাড়া এলিজা ঘুমাতে পারে না, চুলগুলো এলোমেলো। অপূর্ব তার পোশাকও পাল্টায়নি। রাতে সেই অবস্থায় ঘুমিয়ে পড়ে। কেউ এলিজাকে আঘাত করতে চায়, সেই চিন্তায় অপূর্ব বিষণ্ণ হয়ে যায়। কে বা কারা এলিজার ক্ষতি করতে চায়, সেসব ভাবতে ভাবতে অপূর্ব এলিজা দুজনেই মনের অজান্তে ঘুমিয়ে পড়ে। এলিজা ঘুম থেকে উঠতেই অপূর্বর বোতামে চুল আটকে যায়। এলিজা চুল ছুটাতে গেলে ব্যর্থ হয়। কিছুক্ষণ চুলগুলো ছুটাতে চাইলে অপূর্ব ঘুমরত অবস্থায় বলে উঠল, আমাকে ছেড়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছ, এত তাড়া কিসের ম্যাডাম? এলিজা মৃদু হেসে বলল, তার মানে আপনি জেগে আছেন? এতক্ষণ ধরে আমি চুলগুলো ছুটানোর চেষ্টা করছি আর আপনি দেখছিলেন? অপূর্ব মৃদু হেসে বলল। ভালোই লাগছিল। চুলগুলো অপূর্ব বোতাম থেকে বের করতে করতে বলল, ম্যাডাম, আপনাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। কাল যা হলো শুনলাম, এর আগেও একদিন এমন হয়েছে, খুব চিন্তা হচ্ছে। এলিজা চুলগুলো খোপা করতে করতে বলল, আমার কোনো শত্রু নেই, আমি তো কারো ক্ষতি করিনি। তবে তারা কারা যারা আমার ক্ষতি করতে চায়? অপূর্ব বলল, হতে পারে আমার কোনো শত্রু। অনেক আসামি আছে যারা পুলিশদের ওপর প্রতিশোধ নিতে চায়, তারাই হবে। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ভয় পেও না। এলিজা অপূর্বর দিকে আর চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি আমার মৃত্যুকে ভয় পাই না। আপনার বুকে মাথা রেখে মরতেও রাজি আছি আমি। অপূর্ব এলিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে আমার ম্যাডামের কিচ্ছু হবে না। এলিজা অপূর্বর দিকে ফিরে বলল, আমায় হসপিটালে যেতে হবে। শ্রাবণ গতকাল থেকে সেখানে। যদি পাখির অবস্থা আগের থেকে ভালো হয় তবে বাড়িতে নিয়ে আসবো। অপূর্ব মৃদু হেসে বলল, পাখিকে ওর বাড়িতেই নিয়ে আসবে, এখন থেকে এটাই ওর বাড়ি। এলিজা গোসলে চলে যায়। অপূর্ব বিছানার এপাশ ওপাশ করছে, তার মধ্যে ভয় ঢুকে গেছে। কে তার এলিজাকে মারতে চায়? এলিজার সামনে সাধারণ আচরণ করলেও ভেতরে ভেতরে চিন্তায় পুড়ে যাচ্ছে। মনোরা সকালে অনেক কিছু রান্না করেছে, আজকে পাখিকে বাড়িতে আনা হবে। অর্পা ঘুমাচ্ছে, জয়া আতঙ্কিত। গতকাল রাতে কে দরজা বাহির থেকে আটকেছে? বাড়ির মেয়েদের উপর একটা কাঠের পুতুল হামলা করেছে। কি হচ্ছে এসব চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। এলিজা রান্নাঘরে অপূর্বকে খাবার দিচ্ছে, তখন জাহাঙ্গীর এসে অপূর্বর পাশে বসে। এলিজা অপূর্বকে খাবার দিয়ে জাহাঙ্গীরকে খাবার দিতে যাবে, ঠিক তখনই জাহাঙ্গীর কর্কট মেজাজে বলে উঠল, আমাকে তোমার খাবার দিতে হবে না, তোমার হাতে খেতে চাহিদা। জয়াকে ডেকে নিয়ে এসো। অপূর্ব অবাক হয়। সেদিনই তো বাবা বলল এলিজাকে মেনে নিয়েছে, তবে আজ আবার এরকম করছে কেন? অপূর্ব উপেক্ষা করে। জাহাঙ্গীরের রূপ বদলাতে সময় লাগে না তা সে জানে, তবুও জবাব না দিলেই নয়। অপূর্ব বলল, বাড়ির বউয়ের সাথে এরকম আচরণ করাটা অন্যায়। এলিজা ওর সব কিছু ছেড়ে চলে আসছে শুধুমাত্র আমাকে ভালোবেসে। এলিজার দুনিয়াতে কেউ বেঁচে নেই, আমাদের উচিত ওর সেই শূন্য স্থানটা পূরণ করার। এলিজা অপূর্বর কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রান্নাঘর থেকে মনোরা উকি মেরে দেখে, যেই অপূর্ব কোনোদিন বাবার মুখে কথা বলেনি, সে আজ বইয়ের জন্য বাবার উপর কথা বলছে। এলিজা কিছু না বলে রান্নাঘরে চলে যায়। জাহাঙ্গীর অপূর্বর কথা ভ্রুক্ষেপই করল না, খাবার না খেয়ে উপরে চলে যায়। অপূর্ব রান্নাঘরে যায়। এলিজা উল্টো দিকে ঘুরে পাখির জন্য কিছু খাবার তৈরি করছে। অপূর্ব এলিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে। অপূর্ব শান্ত স্বরে বলে, বাবার কথায় কিছু মনে করো না, উনি এমনই। বাবার হয়ে আমি ক্ষমা চাইছি। এলিজা মৃদু হেসে বলল, সংসারের সবার ধারালো কথা উপেক্ষা করা যায় যদি আপনার মতো স্বামী থাকে। অপূর্ব মৃদু হেসে বলল, আমি সব সময় সমস্ত পরিস্থিতিতে আপনার সাথে আছি ম্যাডাম। তৈরি হও, শ্রাবণ পাখি আমাদের জন্য অপেক্ষা করছে। পিজি হাসপাতাল। যাকে দেখলে মানসিক শান্তি পাওয়া যায় সেই তো প্রিয় মানুষ। আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েও ফিরে পেয়েছি। কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমাকে। প্রতিটা মুহূর্তে ভাবতাম সে যদি ফিরে আসতো। সেই আমার পাখি ফিরে এসেছে, হারাতে চাই না আর। এসব ভাবতে ভাবতে শ্রাবণ হাসপাতাল থেকে বাইরে বের হয়। এদিক ওদিক পরখ করছে। কিছু দূরে দেখতে পায় একজন ফুল বিক্রেতা ভ্যানে ফুল বিক্রি করছে। পাখির ফুল ভীষণ পছন্দ। শ্রাবণ পাখির জন্য ফুল কিনে নেয়। একজন নার্স পাখির কাছে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে চেক আপ করবে। উনি রিলিজ করলে পাখিকে বাড়িতে নিয়ে যেতে পারবে। পাখি মেডিকেলের পোশাক পরে দুপাশে বেনুনি করে ক্লান্ত শরীরে বসে আছে। নার্স এটা সেটা প্রশ্ন করছে। তৎক্ষণাৎ হাজির হয় শ্রাবণ হাতে ফুল নিয়ে। পিচ্চি বেআইন, তোমার জন্য গোলাপ ফুল এনেছি, তোমার পছন্দের। পাখি মৃদু এসে বলল, আমার গোলাপ পছন্দ, সেটা আপনার মনে আছে? শ্রাবণ বেডের উপর বসে বলল, তোমার বলা প্রতিটি অক্ষর আমার মনে আছে, আর তোমার পছন্দ মনে থাকবে না? শ্রাবণ একটা ফুল পাখির চুলে গেঁথে দেয়।
পাখি ভ্রু কুচকে বলল, ফুল গাছে সুন্দর, আমার চুলে তো একদমই না। শ্রাবণ মৃদু হেসে বলল, সবার কাছে ফুল গাছে সুন্দর, কিন্তু আমার কাছে তোমার চুলে। শ্রাবণ ফুলগুলো পাখির কাছে দিয়ে অমৃদু হাসি দিয়ে বলল। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আমার পাখি। তৎক্ষণাৎ হাসপাতালে হাজির হয় অপূর্ব, এলিজা। শ্রাবণ উঠে দাঁড়ায়। এলিজা পাখির কাছে গিয়ে বসে, পাখির মাথায় হাত বুলিয়ে বলল, আমার পাখির কিচ্ছু হবে না, আমরা আছি তো, তাই না? পাখি কিছু বলছে না, চোখ জলজল করছে। এলিজা ব্যাগ থেকে খাবারের বাটি বের করে স্যুপ বানিয়ে এনেছে। পাখিকে খাওয়াতে খাওয়াতে কাপা কণ্ঠে বলল, তুই এবার পুরোপুরি ঠিক হলে আমরা একসাথে সিনেমা দেখব, তোকে এই শহর ঘুরিয়ে দেখাবো। অপূর্ব হাসপাতালে নিয়ে আসা জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। অপূর্ব মৃদু হেসে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, তোর ভালোবাসার জোর অনেক। পাখিকে শোয়া থেকে উঠে বসিয়ে দিল। এলিজা আওয়াজ করে হেসে দেয়। শ্রাবণ মৃদু হেসে হাতটা মুখের উপর দেয়। তৎক্ষণাৎ উপস্থিত হয় ডাক্তার, তবে আগের ডাক্তার নন, নতুন একজন জোয়ান ডাক্তার, সাথে একজন নার্স। পাখির সমস্ত রিপোর্ট দেখে পাখির শরীরে স্পর্শ করে পাল্প, চোখ, শ্বাসরোধ পর্যবেক্ষণ করছে। শ্রাবণ তা দেখে অপূর্বর কানের কাছে ফিসফিস করে বলে উঠল, এত দেখার কি আছে, দেখো কিভাবে শরীরে হাত দিচ্ছে। অপূর্ব মুখে হাত দিয়ে মৃদু হেসে বলল, হিংসে হচ্ছে। রোগী এখন অনেকটাই সুস্থ, আজকেই চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। একজন আমার সাথে আসুন। বলেই চলে যান ডাক্তার। সাথে অপূর্ব ও শ্রাবণ যায়। ডাক্তারের চেম্বারে গেলে শ্রাবণ কাপা কণ্ঠে প্রশ্ন করে, পাখি ঠিক হয়ে যাবে তো? ডাক্তার টেবিলের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, দেখুন, এই রোগ তো সেরে ওঠার নয়, তবে হয়তো হাসি খুশি থাকলে কিছুদিন বেশি। বলেই থেমে যায়। শ্রাবণের মুখে কালো ছায়া নেমে আসে, ভেতরে ভেতরে ভেঙে চুরে যাচ্ছে। এলিজা এনজিওর কাজে চলে গেছে। জয়া, অর্পা সবাই পাখির কাছে। শরীরের কি অবস্থা, এখন কেমন আছে, নানান কথায় মশগুল। মমতাজ একটু দূরে বসে আছে। পাখি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে শুনে পাখিকে কত অভিশাপ দিল, তার ছেলের কষ্ট হয় বলে। এখন সব সত্যি জানার পর পাখি ফিরে এসেছে, এটাও তার ভালো লাগছে না। চোখ ভ্রু কুচকে বারবার অন্য দৃষ্টিতে পাখিকে দেখছে। অপূর্ব আজ থানাতে যায়নি। পৃথিবীতে মা বাবা মানে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাত পাওয়া। সফল হওয়ার জন্য মা বাবার দোয়া অতি প্রয়োজনীয়। তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাবারও অনেক আদরের ছেলে আমি, কখনো তাদের সাথে উচ্চ স্বরে কথা বলি না, কিন্তু আজ বাবাকে কিছু কথা বলায় বুকের ভেতর কেমন চাপ চাপ ব্যথা হচ্ছে। বাবার কাছে একবার মাফ চাওয়া উচিত। এসব ভাবতে ভাবতে অপূর্ব জাহাঙ্গীরের ঘরের উদ্দেশ্যে যায়। জাহাঙ্গীর বারান্দায় বসে আছে, চেয়ারে বসে দোল খাচ্ছে, হাতে একটা সিগারেট। অপূর্ব দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যাবে কি যাবে না ভাবতে ভাবতে ভেজা কণ্ঠে বলল, বাবা, আসবো? জাহাঙ্গীর মেরুদণ্ড সোজা করে বসে, আর চোখে পেছনে একবার দেখে হাতের ইশারায় বলল আসতে। অপূর্ব পেছনে দাঁড়িয়ে আছে। জাহাঙ্গীর বলল, দাঁড়িয়ে কেন, বস। অপূর্ব খাটের এক কোণাতে বসলো। জাহাঙ্গীর সিগারেটটা এক পাশে রেখে মৃদু হেসে বলল, সকালে ওভাবে কথা বলার পর অনুশোচনা হচ্ছে। অপূর্ব কিছু বলল না। জাহাঙ্গীর ভেজা কণ্ঠে বলল, জানিস খোকা, যখন তুই খুব ছোট তখন থেকে তোকে নিয়ে তোর মায়ের সাথে আমার ঝগড়া হতো। আমি তোর মাকে তোর কাছেই আসতেই দিতাম না, শুধু বলতাম ছেলেটা আমার, আমি নিজ হাতে তোকে মানুষ করব। তোকে তোর মায়ের মতোই আমি লালন পালন করতাম, খাওয়াতাম, খেলা করতাম, খুনসুটিও করতাম। আর তোর মা বলতো ছেলে পেয়ে সবাইকে ভুলে যাচ্ছে। জাহাঙ্গীর কথা থামিয়ে হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে। অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত কর্কট মেজাজের মানুষ সে কিনা নিস্তেজ হয়ে আছে। অপূর্বর খটকা লাগলো, কারণ কিছু বলতে চেয়েও জাহাঙ্গীর থেমে গেছে। অপূর্ব ভাবনা উপেক্ষা করে কাপা কণ্ঠে বলল, বাবা, সকালে ওভাবে কথা বলার জন্য। অপূর্ব থম মেরে যায়। জাহাঙ্গীর অপূর্বর দিকে ঘুরে হাত দুটো বাড়িয়ে জলজল চোখে বলল, আয় বুকে আয়। অপূর্ব জলজল চোখে জাহাঙ্গীরকে জড়িয়ে ধরে। জাহাঙ্গীর কাপা কণ্ঠে বলল, আমরা বাবারা কখনো সন্তানের উপর রাগ করে থাকি না। জয়া, অর্পা সবাই পাখির কাছে। মনোরা রান্না করছে। অপূর্ব শ্রাবণকে খুঁজছে। শ্রাবণের ঘরে যায়, সেখানে না পেয়ে ছাদে যায়, সেখানেও নেই। দ্রুত পায়ে হেঁটে নিচে আসলে দেখে শ্রাবণ রান্নাঘরে। অপূর্ব অবাক হয়। শ্রাবণ রান্না করছে, গুনগুন করে গান গাইছে। মনোরা পাশ থেকে বলল, ছোট দাদা আপনি সরেন, আমি বানিয়ে দিতেছি। শ্রাবণ অহংকারী স্বরে বলল, নো, আমার পাখির খাবার আমিই বানাবো। অপূর্ব রান্নাঘরের দরজার সাথে হেলান দিয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। অপূর্ব গলায় কাশি দিয়ে বলল, আমি বাড়ির মহিলাদের হাতের রান্না খেতে খেতে বোর হয়ে গেছি, যদি কেউ একটু খাবার বানিয়ে দিত। শ্রাবণ চোখ দুটো বড় করে আমতা আমতা করে বলল, আরে ভাই, মজা নিস না, বৌমনি বাড়ি নেই,
তাই আমি তার ভূমিকা পালন করছি। অপূর্ব মৃদু হেসে বলল। বৌমনির ভূমিকা পালন করার জন্য তো অনেকেই ছিল, এত লজ্জা পাচ্ছিস কেন? অপূর্ব উকি মেরে বলল। কি রান্না করছিস দেখি? ও স্যুপ। তা কি কি দিয়েছিস স্যুপে? হলুদ, মরিচ আর কি? ওইদিকে লঙ্কা আছে, ওটাও দিস। পেছন থেকে মনোরা হেসে ওঠে। অর্পা পাখিকে তাদের ছোটবেলার ছবি দেখাচ্ছে, পুরনো অ্যালবাম, ভালো দেখা যাচ্ছে না। অর্পা পাখির সাথে এটা সেটা বলছে। তৎকালীন ঘরে উপস্থিত হয় শ্রাবণ, হাতে সুপের বাটি নিয়ে। শ্রাবণ পাখির পাশে গিয়ে বসে, পাখি কিছুটা দূরে সরে যায়। শ্রাবণ মৃদু হেসে বলল। কতদিন আর দূরে সরবে? শীঘ্রই একদম কাছে নিয়ে আসবো। শ্রাবণ পাখিকে স্যুপটা খাওয়াতে চাইলে পাখি নাকচ করে। শ্রাবণ মৃদু হেসে বলল। আমি নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে জানি না, আগে কখনো রান্না করিনি। তাছাড়া তোমার দুলাভাই রান্নায় বাহাত দিয়েছে, খারাপ হতেও পারে। পাখি আওয়াজ করে হেসে উঠে শ্রাবণ অপলকে দেখল। শ্রাবণ রান্না করেছে শুনে পাখি স্যুপটা খেয়ে নেয়। শ্রাবণ খেয়াল করলো পাখির চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। ঘরের এদিক সেদিক পরক করে অর্পাকে বলল। চিরুনি কোথায়? অর্পা হাতের ইশারায় দেখিয়ে দেয়। শ্রাবণ চিরুনি হাতে নিয়ে বলে উঠল। খুলে ফেলো। পাখি চমকে ওঠে। আরে, চুল খুলতে বলেছি। পাখি ইতস্তত বোধ করে বলল। বাড়িতে অনেকে আছে, দেখবে তারা। শ্রাবণ শান্ত স্বরে বলল। আমার বউয়ের চুল আমি বাঁধবো, তাতে অন্যের কি? চুলটা খুলো বলছি। শ্রাবণ বাধ্য ছেলে যা বলবে তা না করা পর্যন্ত থামবে না। শ্রাবণ আনমনে চুল আশ্রয় দিচ্ছে। অর্পা অ্যালবাম হাতে হাঁ করে তাকিয়ে আছে। মমতাজ দরজার ওপাশ থেকে শ্রাবণের কার্যকলাপ পরখ করছে, বিড়বিড় করে বলল। এই মেয়েটা আমার ছেলের মাথা খেয়ে নিচ্ছে, বশ করে নিয়েছে আমার ছেলেকে, এই বশ আমাকে কাটাতে হবে। শ্রাবণ ভাবনারত অবস্থায় পাখিকে বলল। আচ্ছা, বেনুনি কিভাবে করে? চুলকে কয় খণ্ড করব? অর্পা পাখি দুজনাই হেসে ওঠে। পাখি চুলগুলো সামনে এনে কিছুটা বেনুনি করতে করতে বলল। এভাবে বাঁধতে হয়। শ্রাবণ পুরোটা চুল বেঁধে দেয়। শ্রাবণ পাখিকে বলল। চলো ছাদে যাব। কেন? চলোই না, একসাথে তারা গুনবো। এলিজা বাড়ি ফিরেছে। পাখি অসুস্থ থাকায় তাড়াতাড়ি চলে এসেছে। রাত হয়ে যায়, রাত প্রায় 9টা নাগাদ। ল্যান্ডলাইনে ফোনের আওয়াজ। অপূর্ব ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ডিসি সাহেব বলল। অপূর্ব, আমরা খোঁজ পেয়েছি একটা সংস্থান থেকে। অপূর্ব সিভিল পোশাকে বেরিয়ে পড়ে। অপূর্ব থানাতে উপস্থিত হলে দেখে সমস্ত অফিসাররা একসাথে আলাপ আলোচনা করছে। অপূর্ব কিছুটা হতভম্ব হয়। ডিসি সাহেব বলল। আরে অপূর্ব, এসো। অপূর্ব আতঙ্ক কণ্ঠে প্রশ্ন করল। স্যার, কিছু হয়েছে? ডিসি সাহেব বলল। ঘাবড়াচ্ছ কেন? কিচ্ছু হয়নি, তোমার জন্য সুখবর আছে। অপূর্ব চোখ বড় করে বলল। কিসের সুখবর? তোমার প্রমোশন হয়েছে। তুমি এত বছর সৎভাবে দায়িত্ব পালন করেছো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ জনগণের পাশে থেকেছো। তাই আগামীকাল আমরা সবাই মিলে পার্টির আয়োজন করেছি, সেখানে তুমি তোমার পরিবার সহ উপস্থিত থাকবে। অপূর্ব খুশিতে আপ্লুত হয়। একে একে সবাই এসে অপূর্বকে অভিনন্দন জানায়। সব শেষে আসলো রুমা। রুমার স্বভাব একটু অন্যরকম। অপূর্বকে দেখলেই তার সাথে কোনো না কোনো বাহানায় কথা বলবেই। রুমা হাত বাড়িয়ে দিয়ে বলল। অভিনন্দন স্যার। অপূর্ব ইতস্তত বোধ করেও হাত বাড়িয়ে ধন্যবাদ জানায়। অপূর্ব খেয়াল করলো রুমা হাতটা ধরেই রেখেছে। অপূর্ব হেসে বলল। হাতটা ছাড়ুন, এবার যেতে হবে তো। রুমা চট করে হাতটা ছেড়ে দেয়। অপূর্ব বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ দেখলো হিমেল কোথাও যাচ্ছে। অপূর্ব অবাক হয়। হিমেলের খবর নেই, অনেকদিন থেকে বলা হয়েছে ট্যুরে গেছে, কিন্তু ও তো ঢাকাতেই আছে। তৎক্ষণাৎ অপূর্ব খেয়াল করে দেখে একটা মোটরসাইকেলে করে হিমেল তিলকনগরের উদ্দেশ্যে যাচ্ছে। অপূর্বর খটকা লাগলো, এত রাতে কোথায় যাচ্ছে। অপূর্বর সন্দেহ হতে অনুসরণ শুরু করে। অপূর্ব হিমেল দুজনার দূরত্ব অনেক। মোটরসাইকেল রেখে হিমেল এবং সাথে থাকা অচেনা লোকটি হাঁটতে শুরু করে। অপূর্ব পেছন নেয়। চারিপাশ নিস্তব্ধ, শেয়ালের ডাকের আওয়াজ, শীতল হাওয়া বইছে, কোথাও থেকে কালো ধোঁয়া আসছে। অপূর্ব ঘামছে, বুক ধড়ফড় করছে। কোথায় যাচ্ছে এরা? অপূর্ব খেয়াল করলো ঝোপেঝাড়ে কেউ আছে। ঝোপঝাড় তার হাতের বাঁ দিকে খুব কাছে, হিমেল অনেক দূরে। ঝোপঝাড়ের দিকে এগোবে না সামনে তা বুঝে ওঠার আগেই ঝোপঝাড় থেকে একটা রক্তাক্ত লোক অপূর্বর দিকে দৌড়ে আসে। লোকটার অবস্থা নৃশংস। অপূর্ব ভয়ে চুপসে যায়। নিজের চোখের সামনে এরকম একটা মানুষ দেখে মনে হয় কোনো মৃত মানুষ কবর থেকে উঠে এসেছে। অপূর্ব লোকটাকে আঝাপটা দিয়ে ধরে। কি হয়েছে? এরকম অবস্থা কারা করেছে? কোথা থেকে এসেছেন? অপূর্ব এসব জিজ্ঞাসা করলে এ লোকটি কোনো জবাব দিতে পারল না। কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায়।
লোকটা কাপারত অবস্থায় তার প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে অপূর্বর হাতে দেয়। অপূর্ব হাতে নিয়ে দেখতে চাইলে দেখলো একটা স্বর্ণের কয়েন, তবে কোনো টাকার কয়েন নয়। লোকটা কাঁপতে কাঁপতে বলল, নকশা। আর কিছু বলে ওঠার আগে অপূর্বর মাথায় কেউ পেছন থেকে আঘাত করে। তৎক্ষণাৎ অপূর্ব মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন জ্ঞান ফিরতে দেখে অপূর্ব হাসপাতালে, সাথে গোলাকার সবাই, বাদিকে ডাক্তার ইব্রাহিম। অপূর্ব চোখ খুলে দেখে সবাই তার পাশে, এলিজা, জাহাঙ্গীর, অর্পা, জয়া, মমতাজ, সাথে ডিসি সাহেব। অপূর্ব ধীরে ধীরে উঠে বসে। ডিসি সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অপূর্বর এখন কি অবস্থা? ডাক্তার বলল, ওর মাথায় হঠাৎ আঘাত লাগাতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন কোনো সমস্যা নেই। ডিসি সাহেব বলল, তাহলে আমি আসি, থানাতে আমাকে যেতে হবে। অপূর্ব, তুমি বিশ্রাম নাও। বলেই ডিসি সাহেব চলে যান, সাথে ডাক্তার ইব্রাহিম এবং জাহাঙ্গীর। এলিজা কাছে এসে বসে। অপূর্ব এদিক ওদিক দেখতেই দেখে সূর্য দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সূর্য অপূর্বর কাছে আসে। এলিজা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পানির বোতলটা হাতে নিয়ে পানি আনতে যায় অপূর্বকে ঔষধ সেবন করানোর জন্যে। সূর্য অপূর্বর সামনে এসে বসে। অপূর্ব শান্ত স্বরে বলল, আমাকে তিলকনগর থেকে কে এনেছে? সূর্য মৃদু হেসে বলল, আমি এনেছি। অপূর্ব চিন্তিত হয়। সূর্য অত রাতে ওখানে কি করছিল, আর আমাকেই বা আঘাত করেছে? অপূর্ব কিছুটা কর্কট মেজাজে বলল। সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর এখন সবকিছুর জন্য আমাকে দায়ী করতে হচ্ছে। অবশ্য তোর জায়গায় আমি থাকলেও এটাই করতাম হয়তো। আমি তোর সাথে কিছু কথা বলার জন্য থানাতে গিয়েছিলাম, তখনই জানতে পারি তুই মাত্রই থানা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিস। আমিও তোর গাড়ি অনুসরণ করে আসতে থাকি। পেছনে রিক্সা ছিলাম, তখনই দেখি তুই তিলকনগর দিকে যাচ্ছিস। ওইদিকে রিক্সা যায় না, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। ততক্ষণে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় পাই, আর তোর আশেপাশে বা দূরে আমি কাউকে দেখিনি। অপূর্ব সূর্যকে বিশ্বাস করলো। এখানে কি হয়েছিল তা ভাবতে থাকলে অপূর্বর হঠাৎ নকশার কথা মনে পড়ে। অপূর্ব তৎক্ষণাৎ বাঁ পকেটে হাত দেয়, কয়েনটা দেখতে পায়। অপূর্ব ক্লান্ত শরীর নিয়ে মনস্থির করলো এটা নিয়ে ফরেন্সিক ল্যাবে যাবে। সূর্য জিজ্ঞাসা করে, এটা কি? অপূর্ব সত্যিটা বলল না, কথা এড়িয়ে চলে যায়। চারদিকে যা হচ্ছে এই সব কিছুর রহস্য বের করতেই হবে। একের পর এক নিরীহ মানুষের মৃত্যু, আর এই মৃত্যু খেলা হতে দেয়া যাবে না। কিন্তু কিভাবে আমি সূত্র পাবো? বা হাতের কয়েনটা দেখছে আর ভাবছে, এটা দিয়ে কি হবে? এটা কিসের চিহ্ন? অপূর্ব ফরেন্সিক ল্যাবের উদ্দেশ্যে বের হয়। বেশ কিছুক্ষণের মধ্যে ল্যাবে পৌঁছে যায়, গ্লাসকো ফরেন্সিক ল্যাবে। দ্রুত পায়ে ডাক্তার জাকিরের কাছে যায়। অপূর্ব কয়েনটি দিয়ে জিজ্ঞাসা করে, এটা কিসের কয়েন? এটা দিয়ে কি পেতে পারি? জাকির কয়েনটি ভালোভাবে দেখে বলল, কিছু তো খালি চোখে দেখা যাচ্ছে না, ওয়েট, অনুরক্ষণ যন্ত্র দিয়ে দেখি। জাকির কয়েনটি দেখছে। অপূর্বর হঠাৎ মাথা ব্যথা শুরু হয়, চেয়ারের উপর বসে পড়ে। মাথায় আঘাত লাগায় সব ঝাপসা দেখছে। ডাক্তার জাকির অস্থির কণ্ঠে বলল, অপূর্ব, এটাতে একটা ম্যাপ দেখা যাচ্ছে। কোন গ্রামের ম্যাপ? অপূর্ব অবাক ভঙ্গিতে বলল, মানে এতটুকু একটা কয়েনে ম্যাপ? হ্যাঁ, এটা ম্যাপ, তাও কোনো গ্রামের। অপূর্ব আতঙ্ক স্বরে বলল, কিন্তু এটা আমরা দেখব কিভাবে? সব সময় কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়? জাকির বলল, একটা উপায় আছে, ব্লু লাইট আছে। সাধারণত কোনো ব্লু লাইট নয়, এটার ক্ষমতা অনেক। সেই লাইটের আলো যখন বস্তুর উপর পর্যবেক্ষণ করা হয়, তখন ওটা সেই বস্তুটি ব্যাট করে সেটার প্রতিফলন সৃষ্টি হয়। আমরা এই কয়েনটির এই প্রান্ত থেকে যদি লাইটটি পর্যবেক্ষণ করি, তাহলে এটার নকশাটি সাদা পর্দায় পড়লে এটার নকশাটা আমরা পেয়ে যাব। অপূর্ব তাই করতে বলল। জাকির অপূর্বকে এক ধরনের সানগ্লাস পরিয়ে দেয়। এটা পড়ালেন কেন? এটা এক ধরনের লেজার লাইট, এটা না পড়লে চোখে সমস্যা হবে। কিছুক্ষণের মধ্যে নকশাটি পেয়ে যায়। অপূর্ব বলল, ডাক্তার জাকির বলল, নকশা অভিজ্ঞ ইমরুল এটা বলতে পারবে, তবে উনি এখন নেই, ইন্ডিয়া আছেন। শুনেছি 2-1 দিনের মধ্যে দেশে ফিরবে। অপূর্ব মনে মনে ভাবল এখনো 2-1 দিন অপেক্ষা করতে হবে। অপূর্ব ল্যাব থেকে ফিরে আসতেই পেছন থেকে ডাক্তার জাকির বলে উঠল, অপূর্ব, অভিনন্দন, তোমার প্রমোশন হয়েছে, রাতে পার্টিতে দেখা হচ্ছে। অপূর্ব মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যায়। অপূর্ব বাড়িতে ফিরলে দেখে সবাই তার অপেক্ষায় বসে আছে।
জাহাঙ্গীর কর্কট মেজাজে বলল, অসুস্থ শরীর নিয়েও তোর ডিউটিতে যেতে হবে? যদি তোর কিছু হয়ে যায় তবে আমাদের কি হবে? অপূর্ব জাহাঙ্গীরের কথা উপেক্ষা করে বলল। বাবা, আমার প্রমোশন হয়েছে। শ্রাবণ এসে সাথে সাথে অভিনন্দন জানায়। অপূর্ব জয়ার পা ধরে সালাম করে। সবাই খুশিতে আপ্লুত হয়ে ওঠে। অপূর্ব এদিক ওদিক দেখলে দেখে এলিজা নেই হয়তো উপরে। এলিজা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। অপূর্ব পেছন থেকে এলিজার 2 সিনাতে হাত দেয়। এলিজা আয়নায় অপূর্বকে দেখে অস্থির হয়ে বলল, আপনার কি নিজের জন্য একটুও মায়া নেই? যদি আপনার কিছু হয়ে যেত? অপূর্ব মৃদু হেসে বলল, ম্যাডাম, আপনার ভালোবাসা থাকলে কিচ্ছু হবে না। আপনি যে আমার অনন্ত শান্তি। এলিজা মৃদু হাসে। অপূর্ব এলিজাকে পরখ করে বলল, তোমাকে কালো রঙে খুব সুন্দর দেখা। আপনার সৌন্দর্যের কাছে আকাশের চাঁদও হার মানবে। এলিজা হেয়ালি করে বলল, খুব বেশি বলছেন না তো? অপূর্ব এলিজাকে জড়িয়ে ধরে বলল, আমার প্রমোশন হয়েছে। আজকে সন্ধ্যায় পার্টি আছে, সবাইকে উপস্থিত হতে হবে। এলিজা অপূর্বকে জড়িয়ে ধরে বলল, অভিনন্দন পুলিশ বাবু, আপনি যে আমার গর্ব। আপনার স্ত্রী হয়ে আমি সত্যি অনেক গর্বিত। সন্ধ্যা হয়ে যায়। সবাই পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শ্রাবণ পাখির কাছে। পাখি যেতে চাচ্ছে না, কিন্তু শ্রাবণ তো নিয়ে যাবে। অনেকক্ষণ পাখিকে বোঝানোর পর যেতে রাজি হয়। পাখি শ্রাবণের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, কি কাপড় পরে যাব? আমার সব জামা কাপড় আমাদের বাড়িতে। শ্রাবণ ভাবনায় পড়ে যায়। পাখি খাটের উপর বসা। শ্রাবণ পায়চারি করতে করতে ভেবে বলল, পেয়েছি, বৌমনির শাড়ি পরে যাবে। পাখি ভ্রু কুঁচকে বলল, আমি শাড়ি পরতে পারি না। শ্রাবণ অমৃদু হাসি দিয়ে বলল, তো কি হয়েছে, আমি আছি তো, আমি পরিয়ে দেব। বলেই দৌড়ে এলিজার ঘরে যেতেই মমতাজের সাথে ধাক্কা খায়। শ্রাবণ ভ্রুক্ষেপই করল না। মমতাজ বলে উঠল, মাতার সাথে সাথে মেয়েটা আমার ছেলের চোখও খেয়েছে। বলেই মুখ কুঁচকে দেয়। শ্রাবণ দেখল অপূর্বর দরজা খোলা। শ্রাবণ ভেতরে ঢুকতেই দেখে অপূর্ব এলিজার শাড়ির কুচি ধরে বসে আছে। এলিজা পেছনে ঘুরে যায়। শ্রাবণ উল্টো ঘুরে বলল, আমি কিছু দেখিনি। অপূর্ব উঠে দাঁড়িয়ে বলল, শালা, তোর জন্য দেখছি ঘরেও থাকা যাবে না। বেশি কথা না বলে বৌমনির একটা শাড়ি দে, পাখির দরকার। এলিজা দ্রুত একটা শাড়ি বের করে দেয়। শ্রাবণ পাখিকে শাড়ি এনে দেয়, কিন্তু পাখি তো শাড়ি পরতে পারে না। পাখিকে এখনো বিয়ে করেনি, তাই তার শরীরে স্পর্শ না করে শ্রাবণ নিজেই শাড়ি পরতে থাকে। জয়া, মমতাজ, মনোরা, অর্পা সবাই জানালার ওপাশ থেকে দেখতে থাকে ছেলের কাণ্ড। শ্রাবণ শাড়ি কিভাবে পরে, প্রথম কিভাবে, তারপর কিভাবে নিজেই পুরো শাড়িটা পরে পাখিকে দেখায়। পাখি খিলখিল করে হেসে ওঠে। হাসি কোনোভাবেই থামাতে পারছে না। জানালার ওপাশ থেকে মুখ চেপে সবাই হেসে ওঠে। শ্রাবণ মাথা চুলকায়। শাড়িটা খুলে পাখিকে দিয়ে বলল, এবার পরে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। পাখি শাড়িটা পরে নেয়, চুলগুলো ছেড়ে দেয়, কপালে একটা টিপ পড়ে, সাথে কাজল। সবাই নিচে নেমে অপেক্ষা করছে পাখি আর এলিজার জন্যে। 2 ভাই বারে বারে সময় দেখছে কখন আসবে। জাহাঙ্গীর, জয়া সবাই অপেক্ষা করছে। তৎক্ষণাৎ চোখে পড়ে সিঁড়ির দিকে। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। এলিজা, পাখি দুজনে একই রঙের শাড়ি পরে একইভাবে সেজে নামছে। 2 ভাই হাঁ করে দেখছে, সাথে অন্যরাও। কারোর নজর না লাগুক, বলল জয়া। শ্রাবণ, অপূর্ব দুইজন একসাথে বলে উঠল, মাশাল্লাহ। নিচে নামতেই 2 ভাই হাত বাড়িয়ে দেয়। 2 বোন একসাথে দুজনের হাতে হাত রাখে। সবাই বেরিয়ে পড়ে পার্টির উদ্দেশ্যে। চারিদিকে রঙিন বাতি, মানুষের কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। ওয়েটাররা হাতে পানীয় নিয়ে এদিক সেদিক যাচ্ছে। সবকিছু মিলিয়ে পার্টি জমজমাট। তৎক্ষণাৎ এসে উপস্থিত হয় অপূর্ব সহ পুরো পরিবার। সবাই এসে অপূর্বর পরিবারের সাথে পরিচিত হয়। পার্টিতে আসা অন্যান্য অফিসারদের স্ত্রীরা এলিজা পাখির সাথে কথা বলছে। এলিজা পাখির রূপে পুরো পার্টি আলোকিত হয়ে গেছে, এমনটা বলছে। শ্রাবণ, অপূর্ব অন্য অফিসারদের সাথে কথা বলছে। অপূর্ব চোখ পড়ে সামনের দিকে। অপূর্বর চোখগুলো বড় করে ফেলে। অপূর্ব মনে মনে বলতে থাকে, আল্লাহ বাঁচাও, সাথে আমার বউ আছে। শ্রাবণ অপূর্বকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? অপূর্ব সামনের দিকে দেখিয়ে দেয়। সোনালী রঙের একটা পাতলা শাড়ি পরে এদিকে কেউ আসছে। শ্রাবণ বলল, কে এসে? অপূর্ব বলল, রুমা আমার পেছনে সব সময় পড়ে থাকে। রুমা আসছে, হাতে একটা ব্যাগ, হাতে কাটা ব্লাউজ, চুলগুলো ছাড়া, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে। এসেই অপূর্ব সামনে দাঁড়ায়। অপূর্ব ঠেকুর গিলছে। রুমা ঢং করে বলল, স্যার, ইউ আর লুকিং সো গর্জিয়াস। অপূর্ব মৃদু হেসে বলল। ধন্যবাদ। শ্রাবণকে দেখিয়ে বলল, এই কে? অপূর্ব বলল, একে ভুলে গেলেন শ্রাবণ? রুমা হেসে বলল, ও আচ্ছা, হাই শ্রাবণ। বলেই হাত বাড়িয়ে দেয়। শ্রাবণও হ্যান্ডশেক করে। অপূর্ব মিটিমিটি হাসছে। হাসছিস কেন? অপূর্ব ইশারায় পাখির দিকে দেখিয়ে দিল।
পাখি আর চোখে তাকিয়ে আছে। শ্রাবণ দ্রুত হাতটা ছেড়ে রুমাকে বলল। আসসালামু আলাইকুম আন্টি। ওই যে আমার বউ। অপূর্ব হেসে বলল, আর বলে দরকার নাই। আচ্ছা, আর বলে দরকার নাই, বাড়ি ফিরে চল, পরে বোঝা যাবে। রুমা চাপ গলায় বলল, রবিশ। বলেই চলে যায়। শ্রাবণ পাখির কাছে এসে আমতা আমতা করতে থাকে। তৎক্ষণাৎ পার্টির সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। মিউজিশিয়ানরা মিউজিক ধরে। একজন কণ্ঠশিল্পীকে আনা হয়, তিনি অ্যারাবিক গান করে। সবাই তালে তালে নাচছে। পার্টি জমজমাট। এদিকে পাখি শ্রাবণের সাথে কথা বলছে না। শ্রাবণ ভেজা কণ্ঠে বলল, ওনার সাথে হাত মিলিয়েছি বলে হিংসে হচ্ছে। পাখি মুখ ঘুরিয়ে নেয়। শ্রাবণ পাখির আচরণ উপভোগ করে। কিছুক্ষণ পর শ্রাবণ বলল, এই যে কানে ধরেছি, এবার ক্ষমা করো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।